ব্যারিস্টার ফুয়াদ, বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না, পারলে কাজ করে দেখান। যুদ্ধে যাবেন আমার সাথে, আসেন। এক সেনাপ্রধান, তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ঢালাভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকর বলতেছেন। আপনি কি এমন জিনিস হয়ে গেছেন? এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয়। আমি গ্যারান্টি দিয়ে বললাম, সোনাগা হোটেল বৃহস্পতিবার দিন ডিজে পার্টি হয়, সেখানে এর চেয়ে বেশি লোক হয়। যান খোঁজ নিয়ে দেখেন। এবি পার্টি নিয়ে আসছেন আপনি। আমার এলাকায় আসেন, দেখেন আপনার আমার এলাকাতে এবি পার্টির অস্তিত্বই নেই। বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন? সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে? আপনার সাথে আমি ওপেন, আপনি কোন টপিক না, আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফে কোনো আয়াত তর্জমা করবেন, আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব। সীমার বাইরে আপনি কথা বলবেন না। আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন। আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি, সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন। স্টপ অল দিস ননসেন্স, এগুলো বন্ধ করেন আপনি। আমি যদি সত্যি কথা এই মুহূর্তে, আমার যদি সত্যি কথা, আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম, আপনাকে ম্যানেজ করতাম। কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন, আইন শৃঙ্খলা পরিণত অবস্থা অবনতি ঘটাচ্ছেন আপনি। বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন। আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি, তাতে ধুমধাম কিছু কথা শুনলে, আওয়াজ টাওয়াজ শুনলে, একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায়। এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট, যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে। আমি তো দেখি না যে আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন। আই নেভার সি। সুন্দর বক্তব্য দিচ্ছেন, সো হোয়াট? আপনার কন্ট্রিবিউশন কেন, আমার কন্ট্রিবিউশন কি ভাই? এই বাংলাদেশে গত 25 বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ। আপনার কি কন্ট্রিবিউশন বলেন? কয়টা রাত জেগেছিলেন? রাতের পর রাত জেগে আমরা অপারেশন করছি। আপনি কি করছেন? তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আমলে চাইলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম। এখনো তো আমরা ঋণ করে চলি। আপনার মতো এত ননির পুঁতির মতো আমরা চলি না ভাই। দয়া করে আমার সেনা কর্মকর্তাদেরকে নিয়ে তামাশাদের কথা না, আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখনো আপনি চাকর বাকর এসব শব্দ বলবেন না। উই আর কিং কমিশন অফিসার, উই আর নট ব্লাডি সার্ভেন্ট। আমরা সেবক, চাকর না। সেবক আর চাকরের মধ্যে পার্থক্য আছে। আমরা সেবক, দেশের জন্য জীবন দিতে পারি। আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। উই আর কিং কমিশন অফিসার। আমি ওয়ার্ল্ডের যেখানে যাব, যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো, আমি আই উইল গেট স্যালুট। এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট। আপনি কে? হু আর ইউ? আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশের বাইরে আপনি কে? লন্ডনে যে একটু লাফালাফি করতে পারবেন না, বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায়। কারণ কি? আমি বলতে আমরা সব, বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা। বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি, এটা আমাদের অর্জন। সম্মান করেন ভাই, মানুষকে অসম্মান করেন না। আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা অতি আহত হয়েছি, অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে, আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন, সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি। আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা না। আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন। আমাদের সেনা প্রধানের বাইরে, তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না। আর সেনা কর্মকর্তারা যে ভূমিকা এই 5ই আগস্টে নিয়েছে, প্রত্যেকটা অফিসারের ফাঁসি হতো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো। আপনার কি হতো বলেন? আপনার কি হতো? আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন। আর আমাদের কি হতো জানেন? আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু? 5ই আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, আটকের জিওসি, তিনি চিটাঙ্গে যা কাজ করছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো ওনার চাকরি যেত। লেফটেন্যান্ট জেনারেল তো পরের কথা। শাহবাগদ্বীপের জিওসি, ওনার তো কোর্ট মার্শালের ফাঁসি হইতো। এরকম অনেক সেনা কর্মকর্তা আছে, তারা যে ভূমিকা রেখেছে 5ই আগস্টের দিন, খালি আওয়ামী লীগ টিকে যেত, দেখতেন কি হতো। আপনি ভাই মামলাটা হতো, একটা জামিন পেয়ে যাইতেন। আমাদের সেই অবস্থা হইতো না ভাই। গত 15টা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি এটা আমরা জানি ভাই। অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য, বিগড়ে যায়নি। যেই দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয়, সেই দেশে সেনা কর্মকর্তাদের কথা বলতে লজ্জা করে না আপনাদের? যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায়, জঙ্গি বানানো হয়েছে আওয়ামী লীগের সময়, যে আওয়ামী লীগ সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তছনছ করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই, করে নাই, তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই, নফল নামাজ পড়েন, এটা শুকরিয়া। যে তারপরও সেনাবাহিনী এই অবস্থায়। আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল, ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত ছিল, কারণ আমাদের অনেক সেনা কর্মকর্তা, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে,
যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, যে কারণে আল্লাহ তাআলা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি। সেনাবাহিনী গোলে পচে যায়নি, পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেনাবাহিনী পচে গলে যায়নি। এটি অনেক বেশি, এটি আমাদের ভাগ্যের বিষয়। সেনাবাহিনী এখন খুব ভালো অবস্থা না থাকুক, পচে যায়নি, এটাই ভাগ্যের বিষয়। কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল, তাই তো হয় নাই ভাই। সেই সেনাবাহিনীতে এত এক্সপেকটেশন কেন রে ভাই? একটু এনকারেজ করেন, একটু এনকারেজ করেন। আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন না। কারণ ইলেকশন না হলে আপনার লাভ, আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট। যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি, আমি বুঝি, কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত। সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম and what is the conspiracy behind your every speech and what is the strategical move or intent you have. I do understand that. আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইরেন না। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ, উই আন্ডারস্ট্যান্ড। কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে, আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন, সেটা সেনাপ্রধানকে নিয়ে আপনার বসেন, আলোচনা করেন, সেনাপ্রধানকে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না। আলোচনার রাস্তা এখন খোলা আছে, বহুদিন পরে আছে এখনো। কিন্তু আপনারা এরকম গালিগালাজ করবেন কেন? কি সব কথাবার্তা আপনি বাজে শব্দ স্ল্যাং ইউজ করতেছেন? কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত তীর্য মন্তব্য কেন করেন? আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে? আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান, কর্মকর্তার অবদান সম্পর্কে জানেন? আপনি তাদেরকে চাকর বাকর বলছেন। আপনি সেনাবাহিনী তো চাকর বাকর, তারা সেনাবাহিনী টাকা থাকেন কেন? আবার সেনাবাহিনীকে কেন বলেন তারা কেন ওইটা করছে, তারা ওইটা করছে না কেন? তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান, আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে। আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি? আপনার জানার কথা এটা। আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন। সেনাপ্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাতে পারে না, এটা সেনাপ্রধানের এখতিয়ার নাই। সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয়। সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে? দেশে এখন যুদ্ধ না, এখন সেনাবাহিনী করবে আপনাকে এইড টু সিভিল পাওয়ার শব্দটা কি? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে, সহযোগিতা করবে। সেখানে আপনার এইড টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি, আমাকে ডিসি যা বলবে আমি তাই করবো, এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে, আমি সহযোগিতা করবো, কিন্তু তার বাইরে যে এই 5 আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে, আজকে আপনি কথা বলতে পারতেছেন, তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন? তখন তো বলতে পারেন নাই আপনার 5 আগস্ট আপনারা কেন এটা করতেছেন, বলেন। তখন আপনার জবাব আসে নাই কেন? যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবনে যান, তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে? তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে। আমি ওই সময় সাক্ষী, আমি নিজে 5 আগস্টের আগে জেনারেল ফজলে আকবর, জিজ্ঞেস করেন তাকে, আপনি তো রাজনীতি করেন যেহেতু, জেনারেল ফজলে আকবরের সাথে আমার তখন অন টু অন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান, এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম। অবিশ্বাস করলে জেনারেল ফজলে আকবরকে জিজ্ঞেস করবে। আমার মতো মেজর রেজা এই 3 আগস্ট 4 আগস্ট আমি মেজর রেজা জেনারেল ফজলে আকবরকে অনুরোধ করেছিলাম, স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না। আমি মেজর রেজা বলেছিলাম, আমি রিপিট করে বলছি, 3 আগস্ট 4 আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে। এবং এই জেনারেল ফজলে আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার, তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে 3 আগস্ট 4 আগস্ট মেজর রেজার কি কথা হয়েছিল। সেদিন জেনারেল ফজলে আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নাম্বার, সেনাপ্রধানের পিএস ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন, এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন। দেন সেনাপ্রধানের সাথে তিনি কথা বলেন। তারপরে ওই পরের দিন 5 তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজলে আকবরকে বলেন, স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোক্স পার্সনদেরকে ডাকেন। তখন এই ফজলে আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খবর দেন। জোনায়েদ সাকি, তাকে আমি নিজে ফোন করে ডেকেছিলাম, জিজ্ঞেস করেন তাকে, আপনি না রাজনীতি করেন, জোনায়েদ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল। আজকে বাধ্য হচ্ছে এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে। তখন আপনারা কোথায় ছিলেন? আমি মেজর রেজা যা করেছি 5 তারিখে, 3 তারিখে, 2 তারিখে, 16 তারিখে, 17 তারিখে, 18 তারিখে, আপনি ফুয়াত্তা করেন। আমি মাঠে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির মাঠে ছিলাম, আপনি বক্তব্য দিয়েছেন, ভাইরাল হয়েছে। আর আমি মাঠে ছিলাম সেদিন, আমার বাসার নিচে লেফটেন্যান্ট কর্নেল সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাবে, এটা প্রমাণ আছে। আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল জিয়াউল হোসেন, এটা ডিজে পাইয়ের কাছে প্রমাণ আছে, খোঁজ নিয়ে দেখেন। কোনোদিন তো বলতে আসি নাই, কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম, দেশ সেবার জন্য কাজ করতেছি, এটা আমার দায়িত্ব। ফুটানি করা আমার কাজ না। আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই, আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে, নিভৃতে। আর আমরা যখন মাঠে আমরা নামি,
তখন আমরা কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলো দিক চিন্তা করি না, আমরা তখন দেশের কথা চিন্তা করি। কোন একটা আর সেনাবাহিনী হচ্ছে একটা অনলাইন শো, সেনাপ্রধান যা বলে সেনাবাহিনী তাই মানবে। যদি কোনো একটা ভুল থাকে, সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে, তিনি অনেকগুলো ভালো কাজ করছেন, একটা দুটো ভুল থাকতে পারে, কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না। সেনাবাহিনী চাকর বাকর না। আপনি যেই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে, এটা খুবই আপত্তিকর, খুবই আপত্তিকর। ফুয়াদ সাহেব, আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না। আপনি তো ধর্ম পালন করেন, আমি যতদূর জানি আপনি ধার্মিক মানুষ, তাহলে এইভাবে একটা বাহিনীকে নিয়ে এইভাবে তুচ্ছাত্মক ভাবে কথা বলবেন কেন? আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি। আমি 4-5টা ব্যাটালিয়নে চাকরি করেছি, আমার ব্যাটালিয়নের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে। 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ভাষানটেক অনেক মানুষ আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে, তাদের প্রত্যেককে রেসপন্স করেছি। আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে? বক্তব্য দেন। আমি রেজা কতজনকে হেল্প করছি আপনি জানেন? এই 5ই আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই? আপনি ফুয়াদ সাহেব আমার কাছে ফোন করে উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম। ভাই আমরা হচ্ছে ওই রকম, আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যাই, কাজ করতে যাই 10টা ভুল হতে পারে ভাই, 100টা কাজ করলে 10টা ভুল হতে পারে, কিন্তু আমরা কাজ করি, উই ওয়ার্ক, উই আর নট গেটিং ভাইরাল। আমরা ভাইরাল হওয়ার জন্য খুব মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই। আপনি যেভাবে আপনি ঢালাওভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন, বাদ দিয়ে দেন না, দেখি না দেশ চালান। সেনাবাহিনী আজকে থেকে বাদ পারবেন চালাইতে? সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে। সেনাবাহিনী ব্যারাকে থাকবে, সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠিয়ে দিবে, যেন ওয়াকার সমস্ত সেনা সদস্যকে আজকে ব্যারাকে পাঠিয়ে দিবে। আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে। সামার কালেকটিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক, উনি প্রত্যেকটা ব্যাটালিয়নে কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেব। ফুল সেনাবাহিনী ব্যারাকে যান, দেখে আপনি দেশ চালান না, কি করতে পারেন? আপনার হাত কি মুরাদ আছে ঠেকান না। আপনি আওয়ামী লীগের সময় বক্তব্য দিচ্ছেন, কি করতে পারছেন? কি উল্টাইতে পারছেন? আপনার বক্তব্য কি হয়েছে? বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে? বলেন। সুন্দর বক্তব্য দিয়েছেন, ভাইরাল হয়েছেন, আপনার বক্তব্যে আমিও ফ্যান। সো হোয়াট? এতে কি উন্নতি হয়েছে? দেশটা কি বদলাইতে পারছেন আপনি? ইম্প্যাক্টফুল কি করছেন? মার্কেটিং একটা শব্দ আছে, ইম্প্যাক্টফুল। আপনি যতই বক্তব্য দেন, যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি? আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন? ইম্প্যাক্ট হচ্ছে জেনারেল ওয়াকারের রোল, যেই রোলটা আজকে ইকবাল করিম ভুঁইয়ার মতো একটা চমৎকার সেনাপ্রধান নিতে পারেননি বিধায় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন। ভদ্রলোক আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন, যেন ইকবাল করিম ভুঁইয়ার মতো একটা মানুষকে এই যে ক্লারিফিকেশন দিতে হবে, এইটি আমার কাছে খারাপ লাগে, কারণ হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল। বাট একটা ভূমিকা নিতে পারেননি সে 2014 সালে 15 সালে ইকবাল করিম ভুঁইয়া একটা ভূমিকা নিতে পারেননি বিধায়, সিদ্ধান্ত নিতে পারেননি বিধায় আজকে তিনি ভিলেন। কিন্তু জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, এটা সত্য, অনেক জেনারেল অনেক ভালো একজন অফিসার, একটা সিদ্ধান্তের কারণে লোকটা আজকে ভিলেন হয়ে গিয়েছে। এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাওয়ার, সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এনাফ ইজ এনাফ, এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন, যেন ইকবাল করিম ভুঁইয়া বলেছিল। কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যান, এই কথাটার কারণে আমরা সেনাবাহিনী কর্মকর্তারা এটা পছন্দ করি নাই। কিন্তু তারপর তো জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার ভূমিকা ছিল। আপনাদের ভূমিকা কি? আমাদের রিটায়ার্ড অনেক জেনারেল আছে, জেনারেল জামিল হাসান, জেনারেল রেজাকুল হায়দার, তারা কন্টিনিউয়াস ফেসবুকে পোস্ট দিয়ে গেছে। জেনারেল আজিজ, আপনার আমি জেনারেল আজিজ মানে সেনাপ্রধান না, মেজর জেনারেল আজিজ বীর বিক্রম, তিনিও ফেসবুকে লেখালেখি করতেন। আমাদের প্রচুর জেনারেল আপনার সৌল আফজাল, তাদের ভূমিকা আমি তো অনেকে চাই না, বাট আমি জানি তারা কি করছে। জেনারেল আনোয়ার, এরা অনেক জেনারেল অনেক ভূমিকা আছে, আপনারা জানেন কিছু? অনেক অফিসার আছে, আমি মেজরে আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে দিতে হয়তো আমার কথা জানি, বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে নিভৃতে লেখালেখির মাধ্যমে, এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসারের কাছ থেকে, পিনাকি অনেকের কাছে তথ্য পেয়েছে, আপনার তারপরে আমাদের জুলকার নাইন এই সেনা কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আজকে অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে। এই নেত্রনীয় যা করেছে তারা তথ্য কোথায় পেয়েছিল? এই সেনা কর্মকর্তাই দিয়েছিল। জুলকার নাইন যে কাজগুলো করেছে, যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এটা সেনা কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল? আপনি বলেন। ঘুম নিয়ে বাংলাদেশে কোন সিভিল লোক পার্সোনালিটিকে এক্সপোজ করতে, ইট ওয়াজ মিলিটারি অফিসার জেনারেল হাসিন, মিলিটারি অফিসাররা এটাকে এক্সপোজ করেছিল। ঘুমের ঘটনা বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে, আপনার মতো ব্যারিস্টার ফুয়াদরা করেনি। যেটা আপনারা যেমন আপনার ওই যে আমাদের কোর্ট মার্শাল হয়, আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম এবং কয়েক ডিফেন্সিভ অফিসার যে কয়টা ছিলাম তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি। ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা, আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো।
সো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি, ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি, কারণ আমরা মিলিটারি অফিসাররা ম্যানুয়াল অফ মিলিটারি ল MBML এটা নিয়ে পড়াশোনা করা আমরাও আইন কিছুটা জানি ভাই। প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয়। আমরা ল নিয়েও পড়াশোনা করি, আমরা মার্কেটিং এর কাজও জানি। আপনি ক্যান্টিনের কথা বলবেন, প্রত্যেকটা বাংলাদেশ না ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে। ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য, এটা বিজনেসের জন্য না। আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায়, না জেনে আর্মিকে নিয়ে কথা বলবেন। হ্যাঁ, কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে, সেটার জন্য তো আপনি ঢালাও ভাবে এটা করে, এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে। শেখ হাসিনা ঢালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইনগেজ করতে চেয়েছে, ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইনগেজ করতে, বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি। আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন, খোঁজ নিয়ে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই। আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন? বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয়? সততার কারণে দেয়। একটা চুরি করলে ওটা নিয়ে খুব লাফালাফি করেন। আরেকটা কথা লাস্টে বলি, সেনা কর্মকর্তাদের করাপশন নিয়ে এত কথা কেন হয় জানেন? আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হইলে আরেকজন অসততা সহ্য করতে পারি না, তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাশ হয়ে যায়। আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে, ব্যুরোক্র্যাটস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত। তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে, এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে। আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না। কারণ কি, আমি জিয়াউল হাসানকে নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় করি নাই। আমি আরেকজন করাপ্টেড অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি করাপ্টেড ছিলাম না। যদি আমি করাপশন করতাম আরেকজনকে নিয়ে আমি কথা বলতে পারতাম না ভাই। সো আমাদের ওই যে আমরা পরস্পর, আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির, তিনি একটা সৎ অফিসার ছিলেন, তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন। তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন? বলেন না। এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসার বদমাশ থাকলে আমরা তার কথা বলি, কজ আমাদের ভিতরে ভালোর সংখ্যা অনেক বেশি। আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না। একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে। সবাই খারাপ হওয়ার কারণে, সবাই বলতে মানে মেজরিটি, মোর দেন 90% করাপ্টেড থাকে, যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না। পুলিশ বলেন, ওই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না। কারণ কি, তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে। বাট আমরা সেনা অফিসারের কথা বলি, কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট, আমাদের মেজরিটি দক্ষ। একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে হয়, একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয়, আপনার মতো 2-4টা ব্যারিস্টারি ডিগ্রি এতে হয়ে যায় ভাই। আমি এক জুনিয়র অফিসার কমান্ড স্টাফ করছি, যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো 4টা ব্যারিস্টারি ডিগ্রি আমি অর্জন করতে পারতাম। আমাদের সাথে যারা ইউনিভার্সিটিতে ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছে আমরা সেনা অফিসারের পড়াশোনায় কেমন।